সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। প্রশাসনের গাফিলতির কারণেই কুমিল্লার সহিংসতা ছড়িয়েছে দেশের আরও কয়েকটি জেলায়, প্রশ্ন তুলছেন অনেকেই। হামলা ছিল পরিকল্পিত বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, দুঃখ প্রকাশ করেন তিনি। এদিকে এ নিয়ে আওয়ামী লীগ বিএনপি দোষারোপের পাল্টাপাল্টি চলছেই। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় পরাজিত হোক অন্ধকারের শক্তি। আর এ নিয়ে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর, এমপি, নির্বাচনী এলাকা মাগুরা 1। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যুগ্ম মহাসচিব বিএনপি, এবং শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। পুলিশ ও প্রশাসনের গাফিলতিতেই কুমিল্লার পর সহিংসতা ছড়ায় অন্তত 15 জেলায়, অভিযোগ স্থানীয়দের। অস্থিরতা সৃষ্টির জন্যই পরিকল্পিত হামলা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 1.5 বছর পর ক্লাসে ফিরলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ। প্রথমবার গুচ্ছ ভর্তি পরীক্ষা নিল 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিদেশ ফেরত যাত্রীদের টার্গেট করে বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্র, রাজধানীতে 30টি হটস্পট, হিমশিম অবস্থা পুলিশের। সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়েও বঞ্চিত নাগরিক সুবিধা থেকে, রাজধানীর নতুন ওয়ার্ডে নেই ন্যূনতম সড়ক, সুয়ারেজ লাইন। জনপ্রতিনিধিদের উদাসীনতায় ক্ষোভ। এবং ওমানে ঝড় হলেই আতঙ্কে থাকেন ফেনী, লক্ষ্মীপুরের মানুষ। ঘূর্ণিঝড় শাহিনে নিহত 3 জনের লাশ ফিরেনি এখনো। দেশটির উপকূলীয় এলাকায় কাজ করেন অনেক বাংলাদেশি। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম পরাজিত হোক অন্ধকারের শক্তি। আমরা সেটিও চাই যারা সহিংসতার সঙ্গে জড়িত, যারা সামাজিক স্থিতি নষ্ট করতে চায়, তারা পরাজিত হবে এবং অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ সেই ধারায় অব্যাহত থাকবে। তো আমি শুরুতেই শিখর ভাই আপনার সঙ্গে যুক্ত হতে চাই। আমরা আশা করছি দুজন আমাদের সঙ্গে যুক্ত হবেন। শিখর ভাই, শুরুতে যে কথাটি বলছিলাম, আমাদের খবরের শিরোনামে রয়েছে প্রশাসনের গাফিলতিতেই এই ঘটনাগুলো পরবর্তীতে ছড়িয়েছে, এটি স্থানীয় মানুষজন বলছেন। এমনকি আমরা সাবেক পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে কথা বলেছিলাম, তিনিও এই কথাটি বলছেন। তো শুরুটি যদি আমি এভাবে করতে চাই, কুমিল্লাতে যেদিন ঘটনাটি ঘটলো, খুবই ছোট একটি ঘটনা, পুলিশ সেখানে গিয়েছে। পুলিশের উপস্থিতিতে কিছু সুযোগ সন্ধানী মানুষ সেখানে ফেসবুকে লাইভ করলো, অন্যদেরকে জেগে ওঠার আহ্বান জানালো, মানে তাদের ভাষায়। এরপরে আমরা দেখলাম বৃহস্পতিবার বা বুধবারের পরে এই শুক্রবার, শনিবার অন্যান্য জায়গায়, অন্যান্য জেলায় হয়েছে। তখনও পুলিশ কি যথেষ্ট তৎপর হয়েছিল? আপনার কাছে কি মনে হয়? আমি প্রথমেই সময় টিভির দর্শকদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিষয় যেটি হয়েছে, একটি ঘটনাকে কেন্দ্র করে সেটাকে স্প্রেড করে সারা দেশে এটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া করেছে, পরবর্তীতে অন্যান্যরাও জড়িত হয়েছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, এটা একটা পরিকল্পিত ঘটনা। আমার কাছেও সেটাই মনে হয় যে এটা একটা পরিকল্পিত ঘটনা। এখন আমরা যেটা মানুষ বলছেন প্রশাসনের গাফিলতি, কিছুটা তো আমাদের কাছে এটা, আমিও এটার সাথে একমত। কারণ যখন ঘটনাটা শুরু হয়েছে, প্রথমে সেখানে ওসি পৌঁছেছিলেন, তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিলে হয়তো এই অনভিপ্রেত ঘটনা ঘটানো যেত। তার সামনেই লাইভ করেছে একজন, তাকে সুযোগ করে দেওয়া হয়েছে, এটা ঠিক হয় না, তখনই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা দেখেছি যে যারাই করেছে, 16ই ডিসেম্বর মোদি আশাকে কেন্দ্র করে সারা দেশে একটি প্রশাসন যদি অ্যালার্ট থাকতো, 26শে মার্চ প্রশাসন যদি অ্যালার্ট থাকতো, তাহলে হয়তো অনেক ঘটনা এড়ানো যেত। এর আগে আরও যে ঘটনাগুলো ঘটেছে, হেফাজতের তাণ্ডব বা এরকম আরও যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো প্রশাসনের আরও দায়িত্বশীল হওয়া উচিত। আর যখন আমরা জানি যে শুক্রবারে জুমার নামাজ শেষে এটাকে কেন্দ্র করে একটা পরিবেশ ঘোলাটে হতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রাখা উচিত ছিল। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে বিষয়টা সেন্সিটিভ। এই ঘটনাকে পিছন থেকে যারা উস্কায় তারা তো আর সামনে থাকে না। কিছু নিরীহ মানুষজনও এই এদের আড়ালে এরা এদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করে, ব্যবহার করে। তো যাদেরকে ব্যবহার করে তাদের উপর আসলে হামলা, মানে পুলিশের যে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া, এটাও একটু সেন্সিটিভ বিষয়টা, খুবই স্পর্শকাতর। এখানে পুলিশটা কিছুটা
স্পেস দেওয়া লাগে, আমি মনে করি যে এটা দেওয়া লাগে। তবে আমার যেটা মনে হয় যে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এটা আমাদের প্রশাসনের নজরে নিশ্চয়ই আসছে এবং সেইভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পরিকল্পিত। এই ঘটনার পিছনে যারা আছে আমরা আসলে আর এই ঘটনাগুলো দেখতে চাইনি। তো এটার বিরুদ্ধে আমাদের ব্যবস্থাটা নেওয়া দরকার। আমাদের মনে রাখতে হবে 26শে মার্চ যে ঘটনাগুলো ঘটেছিল তার পিছনে যারা ছিল তারা অনেকেই গ্রেপ্তার হয়েছে। এটাকে একটি স্পেশাল মনিটরিংয়ের মাধ্যমে এই যারা এই ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যায়, যারা পিছন থেকে ইন্ধন যোগায়, তাদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার হয়, প্রচলিত আইনে বিচার না করে। কারণ এটা দেশের জন্য ক্ষতিকর, এটা মানুষের জানমালের জন্য ক্ষতিকর। এটা প্রচলিত আইনে বিচার না করে আমার মনে হয় যে এটা যাতে দ্রুত বিচারে নিয়ে এই যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, ধর্মীয় সংঘাত সৃষ্টি করতে চায়, পরিবেশটাকে অশান্ত করে মানুষের জীবনহানি প্রাণহানি করতে চাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, আমি যেটা মনে করি। শিখর ভাই, এখানে আপনার কাছে আমি আপনিও বলছেন যে আপনিও অনেকটা এরকমই ভাবেন যে গাফিলতি ছিল প্রশাসনের। আমি বলি সরকারের যে সদিচ্ছা, সরকার যেভাবে অ্যাক্ট করে, যেভাবে নির্দেশনা দেয়, প্রশাসন কি সেই গতির সঙ্গে তাল মেলাতে পারে? অথবা কখনো কখনো কি এরকম মনে হয় আপনার কাছে যে সর্ষের মধ্যেও ভূত আছে? আসলে বিষয়টা ওইভাবে দেখার কিছু না। আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে গিয়ে বিষয়টি স্পর্শকাতর। যারা ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্র করছে, এই ঘটনার সাথে দেখা যাচ্ছে যে কিছু সাধারণ মানুষ জড়ায় যায়, তখন এর বিরুদ্ধে প্রশাসনের আসলে অ্যাকশন নেওয়াটাও অনেক সময় দূর হয়ে যায়। এই লোকগুলো কিন্তু ঘটনা ঘটায় না, ঘটায় পিছনের লোকগুলো। তো প্রশাসনের তো যেটা নিশ্চিত করতে হবে যে যারা না বুঝে না জেনে হয়তো কোনো অনুভূতিতে পড়ে বা বিভ্রান্ত হয়ে আসে, তাদের উপর আসলে প্রশাসনের সেইভাবে প্রেশার করা বা সেইভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এটা একটু দুষ্কর। তো সবকিছু মিলায়ে প্রশাসন চেষ্টা করছে। তো আমি যেটা মনে করি যে আমরা এগুলো দেবালোকের মতো স্পষ্ট কারা করে এই বিষয়গুলো সম্মুখে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, দ্রুত বিচারের মাধ্যমে তাদেরকে বিচার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার করা, যাতে মানুষ এইগুলো করতে আর সাহস না পায়। এই ঘটনাগুলো অনেকবার সাইদিকে চাঁদে পাঠায় মানুষ হত্যা করা হয়েছে, বিভিন্ন সময় গুজব রটিয়ে ফেসবুকে গুজব রটিয়ে, এইগুলো মনিটরিং করে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আমার মনে হয় যে আরো বেশি এই পরিসরটা আরো বাড়ানো দরকার। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে শ্যামলদা যুক্ত হচ্ছেন। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। দাদা, আমি আজকে শিরোনাম করেছিলাম পরাজিত হোক অন্ধকারের শক্তি। শুরুতে কিছু কথা বলছিলাম যে স্থানীয় মানুষজন তারা মনে করছেন, তারা বলছেন, আমাদের আজকে একটা রিপোর্ট আছে যে প্রশাসনের গাফিলতি ছিল এসব ঘটনা মোকাবিলায়। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলছেন যে পরিকল্পিত এই ঘটনা এবং এটির জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু দাদা, আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, এটি নিয়ে এর আগেও এরকম ঘটেছে এবং এইসব সাম্প্রতিক ঘটনার পরেও একই চিত্র আমরা দেখছি। রাজনৈতিক দলগুলো পরস্পরকে দোষারোপ করেছে, কোন আমলে বেশি হয়েছে, কোন আমলে কম হয়েছে, কে করেছে কে করেনি ইত্যাদি। তো এগুলো না করে আমার দেশের নাগরিক, আমার দেশের মানুষ কোনো না কোনোভাবে হামলার শিকার হচ্ছেন, সহিংসতার শিকার হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন। রাজনৈতিক দলগুলো আমরা সবাই মিলে সম্মিলিত হয়ে সেটির প্রতিবাদ করি, একমত হই, বন্ধ করার জন্য উদ্যোগী হই। সেটি না করে এখানেও কেন আমাদের দ্বিমত? এটা তো ঐতিহাসিক কারণ আছে। এখন এটা একটা ছোট ঘটনা দিয়ে তো এটাকে মূল্যায়ন করা যাবে না। হিস্টোরিক্যালি এই সংঘাত বিবাদ বা এই ধরনের সাম্প্রদায়িকতার ঘটনা নতুন করে নয়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, বাংলাদেশটা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আজকে 50 বছর পর বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটা সবার জন্য সমান একটি দেশ, সেটি তো আর এখন নাই আর কার্যত। এইবার আবারও প্রমাণিত হলো। এবার দুর্গাপূজায় আমি পুরো সময়টা গ্রামে কাটিয়েছি। আমি সত্যিকার অর্থে বলতে আমি খুব শকড। আমি জানি না আপনি কি বিষয় নির্ধারণ করার জন্য, আমি জানতামও না যে এই বিষয়টাতে বলতে হবে। আমি একটু আগে কথা বলেছি, গতকাল ফেনীতে যা ঘটেছে, যে সমস্ত হিন্দুদের দোকানপাট, মন্দিরের সাথে কোনো সম্পর্ক নেই, এবং লামাতে, বান্দরবানের লামার সমস্ত বাজারের দোকানগুলো লুটপাট হয়ে গেছে। আর কুমিল্লাতে কি ঘটনা ঘটেছে সেটার বিচার হবে, বিচার হোক, হতেই পারে। কিন্তু সারা বাংলাদেশে যে তাণ্ডবটা চলেছে এবং প্রশাসন যে নির্লজ্জ ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে, এটা সত্যি দুঃখজনক। আমি নিজে কাকুতি মিনতি করেছি প্রশাসনকে ফোন করে যে আপনারা একটু ব্যবস্থা নেন বিভিন্ন জায়গায়। আমি নিজেও গ্রামে থেকে আমি খুব শঙ্কা বোধ করছিলাম যে কখন কোথায় কি হয় ইত্যাদি। কিন্তু দুঃখজনক হলো সত্য, এবার কি কারণে জানি না, প্রশাসনের নিষ্পৃহতা, এটার মধ্যে কি আছে সেটা হয়তো যারা তদন্ত করছেন তারা বের করবেন।
অদ্ভুত ধরনের একটা নির্লিপ্ততা ছিল পুরো বিষয়টাতে, যে কারণে আপনি দেখবেন অষ্টমীর আগের দিনের ঘটনা, মানে রাতের ঘটনা, পরবর্তীতে গতকাল পুজো শেষ হয়ে যাওয়ার পরও এর রেশগুলো ঘুরছে। তাহলে প্রশাসনের রোলটা কই দেখলাম আমরা? কেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি? শুক্রবার জুম্মার নামাজ একই সঙ্গে সেদিন বিসর্জন, আপনি জানেন যে সে সময় একটা সময়ের ব্যাপার আছে, কিন্তু সেই পদক্ষেপগুলো আমরা নিলাম না। আপনার চট্টগ্রামের একটা ছোট উদাহরণ দিই, চট্টগ্রামের আন্দ্রকিলা জামে মসজিদ, তার থেকে জ্যামশন হল যেখানে পূজা হয়, এটা মাত্র 500 গজ দূরে। আপনি মিছিলগুলোকে কি করে আসতে দিলেন সেখানে? সরকার চাইলে যে হার্ট লাইনে স্ট্রং পদক্ষেপ নিয়ে বন্ধ করতে পারে, আমরা মামুনুল হকের সময় দেখিনি। কিন্তু এবার, এবং আরো একটি, এবার আরেকটা ঘটনা বলি আপনাকে, এটা আপনি হয়তো দাদা শেষ করুন, ক্রস চেক করলে আপনি জানতে পারবেন, বাংলাদেশে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো পূজা মণ্ডপে কোনো ইয়ে ছিল না, পুলিশ এবং আনসার ছিল না, প্রথমবারের মতো এবার। এর পিছনে কি কারণ আমরা জানি না। আমার সঙ্গে সাতকানিয়ার চট্টগ্রামের আনসার টিমের দেখা হয়েছে। আমি বললাম যে আপনারা এসছেন, বসেন এখানে। বলেন আমাদের বসার কোনো ইয়ে নেই, নির্দেশনা নেই। কী করতে হবে? আমাদেরকে ইউএনও নির্দেশনা দিয়েছে আপনার ওই 20টা পূজা মণ্ডপ ঘুরে এসে সই করে নিয়ে যাওয়ার জন্য। আমি ইউএনওকে ফোন করলাম রাত্রেবেলা, যে এই যে বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে, তখন অলরেডি বাঁশখালীতে অ্যাটাক শুরু হয়ে গেছে, চকরিয়াতে অ্যাটাক শুরু হয়ে গেছে। ইউএনও আমি 12টার একটু আগে ফোন করেছি, মানুষ খুব সন্ত্রস্ত। পুজো আর কি, পুজো তো করার কোনো ইচ্ছাই নেই, মানসিকতাই নেই। ইউএনও বলছে এত রাতে আপনি এটা বলার জন্য আমাকে ফোন করেছেন? রোমেল, মানে আমরা কি দেশের নাগরিক আসলে? বাংলাদেশে হিন্দুদের পূজা না করলে কি হয়? বন্ধ করে দিতে বলে, সরকার নির্দেশনা দিয়ে বন্ধ করতে পারে যে পূজা হবে না। আর এগুলো কাহাতক সহ্য করতে হবে আমাদেরকে। আর আওয়ামী লীগ বলবে বিএনপি করে, বিএনপি বলবে আওয়ামী লীগ করবে। এই দোলাচলের মধ্যে থাকার দরকারটা কি? বাংলাদেশের একটা সম্প্রদায় তাদের ধর্মীয় আচরণ পালন করবে না, দ্যাটস ওকে, হতেই পারে এটা। তো সেই ধরনের একটা ব্যবস্থাপনার দিয়ে যাওয়া ছাড়া তো আমার মনে হয় না এই পারস্পরিক দোষারোপ দিয়ে এগুলো বন্ধ করার জন্য যে আসল জায়গায় যে কাজগুলো করতে হয়, সমাজকে সাম্প্রদায়িকতা থেকে মুক্ত করা। কালকের পাল্টার, আমি আমাদের সাংবাদিকদের সাথে কথা বললাম ফেনীতে একটু আগে, যে বিডিআর মোতায়েন করার জন্য তারা পাগলের মতো ফোন করতেছে, কেউ আসে না, কেউ আসছে না। যখন একের পর এক আক্রমণ চলছে ইয়ের মধ্যে, মানে ফেনী শহরের মাঝখানে যে মন্দিরটাতে একের পর এক আটাক চলছে, কেউ আসে নাই, এবং ভাঙচুর করে একের পর এক ভাঙচুর। এটা তো অষ্টমীর দিনের ঘটনা না। অষ্টমীর দিন একটা প্রতিনিধি দল গিয়েছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য, এবং তিনি বলেছে আমরা সব ব্যবস্থা নেব। অষ্টমী গেল, নবমী গেল, দশমী গেল, কালকে একাদশীর দিন। কেন এরকম হবে পরিস্থিতি? তার মানেটা কি? এখন আপনি বলতে পারেন, ওনারা বলবে এটা এই সরকারের গাফিলতি, ওনারা বলবে বিএনপি আমলে হয়েছিল, সব আমলে এরকম অবস্থা, কিছু করার নেই। জি দাদা, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। খোকন ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বলছি আজকে শিরোনাম পরাজিত হোক অন্ধকারের শক্তি। যে জায়গাটাতে আমি খোকন ভাই জানতে চাইছিলাম, আপনারা রাজনীতি করেন তো মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের শক্তিই আপনাদের উৎস সকল রাজনৈতিক দলের। তো সেই জায়গাতে আমি দাদাকেও প্রশ্নটি করেছিলাম, দাদার কাছে আমি জানতে চেয়েছিলাম এই পাল্টাপাল্টি কে করেছে, কে করেনি, কোন আমলে বেশি, কোন আমলে কম, এইবারের ঘটনার পরেও আমরা দেখছি যে আপনাদের বিএনপির পক্ষ থেকে এরকম প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে একই রকম দেওয়া হচ্ছে। তো কেন এর মধ্যে না থেকে আমরা এটি প্রতিরোধ করব? এরা তো খুব বেশি মানুষ নয় যারা এই সব সহিংসতা ঘটায়, এসব নেক্কারজনক ঘটনা ঘটায়। তাদের বিরুদ্ধে সোচ্চার না হয়ে প্রতিপক্ষের ঘাড়ে দোষ চাপিয়ে কি ফায়দা নেওয়া যায়? প্রথমত হলো বাংলাদেশে যে আমাদের একটা সুন্দর সোসাইটি আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা কিন্তু শতাব্দী বছর থেকে, শত বছর থেকে আমরা একত্রে বসবাস করছি। আপনার মনে আছে নিশ্চয়ই, মানে 27শে পড়ছে সবে কদর রাতে, সেদিন কিন্তু হিন্দুদের পূজা ছিল একটা, হ্যাঁ। তারপরে কিন্তু সেরকম কোনো গণ্ডগোল হয়নি, কিন্তু হিন্দুদের পূজা করেছে বা রোজার শেষ পর্যায়ে এসে মুসলমানদের নামাজ পড়েছে, ঠিক আছে। এই সিচুয়েশন কিন্তু এই 5-7 বছর আগেও ছিল, কিন্তু রোজার সময় তো প্রায় পূজা পড়ছে কয়েক বছর, 2-3 বছর। এবার কেন হলো? এটার হলো, এটা আমাদের যে একটা হারমোনি আছে সোশ্যাল, আমাদের যে রিলিজিয়াস হারমোনি আছে, হারমোনি বিনষ্ট করতে চাচ্ছে। কারা চাচ্ছে, কেন চাচ্ছে? দাদাজি কথা বললেন, সরকার দায় দায়িত্ব নেই, কার দায় দায়িত্ব? আপনি ব্যক্তি হিসাবে একটা ব্যক্তির
যত শক্তি থাকুক না কেন, আপনার সৈন্য 3 জন শক্তি থাকতে পারে, কিন্তু সরকারের শক্তির সঙ্গে কিছুই নেই না, প্রাইভেট সিটিজেনের শক্তি কিছুই না, মূল দায়িত্ব পালন করে সরকার। আমরা পত্রিকা দেখেছি প্রত্যেকটা পূজা মণ্ডপে 10 জন করে আনসার থাকবে ফুল টাইম। আমরা এটা পত্রিকা দেখেছি না, এবার এরকম কোনো নির্দেশনাই ছিল না। আচ্ছা, আমরা এরকম পত্রিকা এবং পুলিশ থাকবে ওখানে আমাদের স্টেশনে, আর স্ট্রাইকিং ফোর্স থাকবে, এটা বলছে আইন শৃঙ্খলা বাহিনীর। দ্যাট ওয়াজ দ্য ইয়ে। এবং সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী বা কে একজন বলছেন যে আমরা প্রস্তুত আছি, সমগ্র পরিবেশ। আইজি বলছে এরকম কিছু, আইজিবি বলেছে। প্রস্তুতি কোথায়? এই ঘটনাটা করলো কে? ধরেন আপনার তো ইভেন এটা পূজা মণ্ডপ হয়েছে এখানে মধ্যে, এই তো এটা অস্থায়ী, তো সেখানে দায়িত্ব আছে না, টেবিলের সিচুয়েশন দায়িত্ব আছে না, পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব একটু টেক কেয়ার পাড়ার দেওয়া, কেউ ওই সময় দায়িত্ব কারা ছিল? আমরা কিন্তু আলোচনা করছি। প্রধানমন্ত্রী কিন্তু প্রথম দিনে, মানে প্রধানমন্ত্রীকে প্রথম দিনে বলে ফেললেন যে উনি এক বক্তৃতা দিয়ে ফেললেন আপনি, হ্যাঁ। আবার ভারতকে উনি বলছেন যে ওখানে আপনার জন্য সাবধান রাখেন যেন উস্কান সৃষ্টি না করে। কোথায় চলে গেলেন উনি? হয়রাজ। কিন্তু ঠিক আছে, আমার ওখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে কি ওসি আছে, আনসার আছে, স্ট্রাইকিং ফোর্স আছে, কি ব্যবস্থা আপনি নিয়েছেন? আপনি ব্লেম গেম করার আগে কি ব্যবস্থা নিয়েছেন? এখন পর্যন্ত শুনেছেন কাউকে সাসপেন্ড করেছে? ওসিকে সাসপেন্ড করেছে, উজ্জ্ব করেছে, এসপির বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে? শুনেছেন? শুনেন নাই। দাদা বললে নেই। উনি ধরুন উনি তো বাংলাদেশের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, সব জায়গায় ওনার নাম জানে। উনি নিজে কথা বলছেন টিউনের সঙ্গে, টিউনও এত রাতে টেলিফোন করে ডিস্টার্ব ফিল করছে নাকি, রাইট? এখন তার কথা অনুযায়ী চোখে কেন দায়িত্ব নেই? বক্তৃতা দেওয়ার দায়িত্ব এখন আপনি তো ওইরকম ব্যবস্থা নেন না আপনি। জি, এটা বুঝতে পেরেছি। একটা বিষয় আপনি যেটি বলছিলেন যে 5-7 বছর আগেও এরকমটা দেখা যায়নি, এবার যেটা হলো, তাহলে এইটার কারণ কি আমাদের খোঁজা উচিত? 5-7 বছর আগেও তো আওয়ামী লীগ সরকারে ছিল, তখন হয়নি, এবার কেন হলো? আমি আসলে প্রথমত যেটা হলো যে দেশের প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী একটা কথা বলবেন, বিকজ এই কনস্টিটিউশনে যারা ওথ নেন, অনুরাগ বিরাগের বাসন কথা বলবেন না। ওনার কাছে যদি রিপোর্ট আসতো, আমার কাছে তদন্ত, উনি বলতে পারতেন যে বেসিসটা কি ওনার বক্তব্যের। আমার কাছে রিপোর্ট আসছে এরা জড়িত নাকি, ঘটনা তো 3-4 জন করছে বা 1 জন করছে বা 4 জন করছে, এই এখন তো বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, এগুলো করা নেই নাকি? তাহলে ওখানে ওদের আইডেন্টিফাই করা কষ্ট ছিল নাকি? তা ভোরাতে করছে নিশ্চয়ই। ওখানে সিসিটিভি না থাকুক, আশেপাশে মুভমেন্ট করতে পারছো। যদি হাইজ্যাকে ধরতে পারেন আপনি, হাইজ্যাক করছে, পুলিশ ইচ্ছা করলে হাইজ্যাকে ধরে ফেলতে পারে না? এবং এত বড় ঘটনা ঘটলো একটা পূজা মণ্ডপে, ঠিক আছে, ডেফিনেটলি আমি মনে করি না হিন্দুরা রাখছে। আমাদের যে হারমোনি আছে, সোশ্যাল হারমোনি, আমাদের রিলিজিয়াস হারমোনি আছে, এবং আমি বিশ্বাস করি মুসলমানরা রাখছে, রাইট? ইবলিসে রাখছে। ওই ইবলিস কারা? সুযোগ পেলে কোত্থেকে? কেন তা আপনি খুঁজে বের করলেন না? তারকে বক্তৃতা দিলেন দেশের প্রধানমন্ত্রী, ব্লেম করে ও এটা সন্মান্ত তারা করছে। আপনি কথা বলে কিন্তু শিফট করে দিচ্ছেন যে যারা মুসলমান ধর্ম বিশ্বাস করে তাদের গেমটা শিফট করলেন আপনি, বা তারা একটু স্ট্রং রিলিজিয়াস বিলিভ বিশ্বাস করে ছুঁয়ে দিলেন আপনি। দরকার তো ছিল না আপনার। অ্যাজ এ প্রাইম মিনিস্টার ইউ হ্যাভ টু ফাইন্ড, ইনকোয়ারি করো উইদিন 2 hours, 3 hours, 5 hours ইনকোয়ারি করো, গিভ মি রিপোর্ট, নাকি রিপোর্ট দাও। ইউ হ্যাভ দ্য স্টেট মেশিনারিজ, যে এই রিপোর্টে আসছে, প্রাথমিক রিপোর্টে এটা পাওয়া গেছে, ওই বেসিসে বলে দিলেন। এবং এতে গিয়ে আর সিচুয়েশনটা বাংলাদেশে আলটিমেটলি মুসলমান দেশ নাকি, জি, ব্লেম গেম করলে হবে না। উই হ্যাভ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন। জি, ধন্যবাদ। সবার দায়িত্ব আছে। জি, অবশ্যই সবার দায়িত্ব আছে। কখন আপনাকে ধন্যবাদ। শিখর ভাই, অনেকগুলো প্রশ্ন, দাদা একটি প্রশ্ন তুলেছেন, মানে আমার জানা মতে এবারে 38,000-এর মতো পূজা মণ্ডপ ছিল সারা দেশে, এবং গত বছরের তুলনায় এবার পূজা মণ্ডপের সংখ্যা অনেক বেড়েছে, 1,000-1,500 বা 1,003 মতো বেড়েছে। তো তারপরেও নিরাপত্তার ব্যবস্থাগুলো কেন? দাদা যেটি বলছেন যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সার্বক্ষণিক দায়িত্বে যেটা বলি যে ছিলেন না। শ্যামলদা ক্ষোভের কথা বলেছেন, জি, এবং যথার্থই বলেছেন। আমি মনে করি যে শ্যামলদার ক্ষোভটা আসতেই পারে। আমি শ্যামলদারকে যেটা বলতে চাই, বা আমি তাকে আশ্বস্ত করতে চাই যে যে ঘটনাটি ঘটেছে এটা কিন্তু কিছু অন্ধকার শক্তির ঘটনা। বাংলাদেশের
অধিকাংশ মানুষ তারা কিন্তু বিশ্বাস করে যে ধর্ম যার যার, উৎসব সকলের। আমার এলাকায় 723টি মন্দির, আমি প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় যেতে পারি, তবে প্রত্যেকটি ইউনিয়নে গিয়েছি। আমি চেষ্টা করেছি অনেকগুলো পূজা মণ্ডপে যাওয়ার জন্য। সেখানে দেখেছি যে হিন্দু মুসলমান বোথ কমিউনিটি কিন্তু উৎসবটা পালন করছেন। এবং দাদার মনে একটা প্রশ্ন জেগেছে যে প্রতি বছর গ্রাম পুলিশ আনসারের সমন্বয়ে প্রতি মণ্ডপে দেওয়া হয়। এটা আমিও একটু যে চমকে গিয়েছি যে কেন এটা ঘটনাটা কি। তো যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এইবার প্ল্যানিং করে একটি নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছিল। 8টা মণ্ডপ বা 10টা পূজা মণ্ডপকে কেন্দ্র করে একটা বেষ্টনী তৈরি করা হয়েছিল। ওইগুলো সাইকেলিং, ঘোড়া এবং এটা করে এইভাবেই করেছিল, আমি যেটা জানতে পেরেছি আর কি। তো ইউনো যদি দাদার সাথে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই দাদা যেহেতু সংবাদ মাধ্যমে বলেছে তার বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আমি মনে করি যে প্রশাসনের যে উপজেলার একজন প্রধান হিসেবে এত বড় একটা উৎসব, ধর্মীয় উৎসব, যেখানে ষড়যন্ত্র আছে, যেখানে অন্ধকার শক্তি সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে দেশটাকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাই এবং ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চাই, তো আমাদের আরো বেশি সজাগ থাকা উচিত ছিল। তো আমি আরেকটি কথা বলি যে খোকন ভাই যেটা বলেছেন, উনি কি বলেছেন আমি কিন্তু কিছু বুঝতে পারি নাই। উনি বলার চেষ্টা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতা নিয়ে বলেছেন। এখন এটা কি বলতে চেয়েছেন আমি নিজেও বুঝি না, দর্শকরা বুঝেছে কিনা আমি জানি না। আর মাননীয় প্রধানমন্ত্রী যদি বক্তৃতা খোকন ভাইয়ের কাছ থেকে সাজেশন নিয়ে করতে হয় তাহলে তো মুশকিল হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে গিয়ে, এবং যেটা আমরা বলে থাকি যে সাম্প্রদায়িকতার কিন্তু কোনো প্রাচীর নেই, কোনো বেষ্টনী নেই। আপনি যদি আর একটা জায়গায় একটি সম্প্রদায়কে, সংখ্যালঘু সম্প্রদায়কে যদি কোনো কারণে ঝামেলায় ফেলেন, সেটা আর একটা জায়গায় যে সেটা উল্টা হতে পারে। তো ওই কারণেই হয়তো উনি ওটা বোঝানোর চেষ্টা করেছেন। তো আমি যেটা মনে করি যে যেটা আমি প্রথমেই বললাম যে আমরা দোষারোপের ইসে না যে, আমি খোকন ভাইয়ের অনুরোধ করব যে আসেন আমরা সম্মিলিতভাবে, যদি যদি আপনাদের আন্তরিকতা থাকে, আসেন আমরা একটা যে তদন্ত কমিটি গঠন হয়, সে তদন্ত কমিটির মধ্য দিয়ে আমরা যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিই। গ্রেফতার করলেই তো তারা আবার বিবৃতিতে চলে যায়। এটা যদি জানতে চান, আমি আমার কাছে কিছু তথ্যপত্র আছে, আমি সেগুলো দিতে পারি যে ঘটনাটা আসলে আপনার কাছে তথ্যপত্রগুলো নেব। তার আগে আরেকটা বিষয়, আপনি যেটি বলছিলেন না যে এবার পেট্রোলিং এর মাধ্যমে একটি জোন তৈরি করে তাদের নিরাপত্তা দেওয়া হবে, এটি যদি পরিকল্পনায় থাকে, কিন্তু পরে কুমিল্লাতে যখন প্রথম ঘটনাটি ঘটলো এরপরেও কেন আপনার ওই মণ্ডপগুলোতে নিরাপত্তা বাড়ানো হলো না? আমরা দেখেছি এই মূলধারার গণমাধ্যমেও, সামাজিক গণমাধ্যমেও অনেক পূজা মণ্ডপ একেবারেই কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই, সেই দুষ্কৃতকারীরা তারা এসে নিজেদের ইচ্ছে মতো ভাঙচুর চালিয়ে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে নির্বিঘ্নে তারা চলে গেছে। তো অন্তত পক্ষে কুমিল্লার ঘটনার পরেও তো নিরাপত্তাগুলো বাড়ানো যেত। নারুল ভাই, বিষয়টা কিন্তু ঠিক এইভাবে বললে হবে না, প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, কিন্তু ওই যে যেটা বললাম বিষয়টা তো একটু সেন্সিটিভ বটে। হ্যাঁ, তো চেষ্টা করা হয়েছে, সেখানে গুলি করা হয়েছে, ঠেকানোর জন্য প্রশাসনের যেটা করা সেটা কিন্তু করা হয়েছে। তার মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে গিয়েছে যা খুবই অল্প কিছু জায়গায় ঘটেছে, যেটা সামগ্রিক চিত্র না। আমি যেটা শ্যামলদাকে আশ্বস্ত করতে পারি যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু ওটাতেই বিশ্বাস করে যে সহ অবস্থান, এই ব্যাপারে শঙ্কিত হওয়ার কিছু নেই। এখন কিছু অন্ধকারের শক্তি, কিছু ষড়যন্ত্র, কিছু উস্কানি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, এতে হতাশ হওয়ার কিছু নেই। আমরা চেষ্টা করছি, সকলের সহযোগিতা পেলে অবশ্যই আমরা যাতে কখনো আর এই ঘটনা না ঘটে সেরকম একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। তো আমি যেটা আমার কাছে, আমি যেটা একবার বলেছি যে একটা জোন তৈরি করে সেখানে সশস্ত্র আনসার বাহিনী, পুলিশ করে একটা ভাগ করে নেওয়া হয়েছে, যেটা আমি যে প্রথমে যে থমকে গিয়েছিলাম মণ্ডপে, যে আমি আইন শৃঙ্খলা বাহিনীর লোক না দেখে, পরবর্তীতে আমি মুভমেন্টে আমি দেখেছি যে না, একটা এলাকাকে কেন্দ্র করে একটা বেষ্টনী তৈরি করা হয়েছে। তো এইটা আমি স্যাটিসফাইড ছিলাম। তারপরও বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটেছে। তো আমি যদি একটু সময় দেন আমি বিষয়টি একটু বলতে চাই যে প্রথম যে ঘটনাটি ঘটেছে ইসের হনুমান মূর্তি বলেন, বলেন, সেখানে একটি কোরআন শরীফ পাওয়া গেছে। এইটা এক ভদ্রলোক এসে সকালবেলা সেটা আবিষ্কার করলেন, যার বাড়ি ওই এলাকায় না, সেখান থেকে একটু দূরে।
এটা এরপরে ওসি সাহেব আসলেন, এসে কোরআন শরীফটা নিলেন। নেওয়ার পরে এক ভদ্রলোক আসলেন ফয়েজ নামের, যার বাড়ি ঘটনাস্থল থেকে একটু দূরে, রঘুরামপুর। সেখানে সে এসে তিনি লাইভ করলেন। লাইভ করার পরে সেখানে দেখা গেল যে রঘুনাথ ফয়েজ নামে এক ভদ্রলোক এসে বলল যে ইসলাম গেল, কোরআন শরীফের অবমাননা হলো, এই হলো। তিনি চিৎকার করে নারায় তাকবীর দিয়ে এই শুরু করলেন। এই মন্দিরটা কিন্তু ছিল কুমিল্লার যে মেয়র তার একেবারেই বাড়ির পাশে, এবং সেখানে যখন হট্টগোল হলো তখন কিছুক্ষণ পরে মেয়র বেরোয় আসলেন। তিনি কথা বলার চেষ্টা করলেন, আর তার তথাকথিত যে এপিএস আছেন, পিএস হিসেবে পরিচিত বাবু নারায় তাকবীর স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করা শুরু করলো। এবং তারপরে দেখা গেল যে মই টই হাতুড়ি টাতুরি সব চলে আসলো, এবং সেই ঘটনাটাকেই সারা দেশে হঠাৎ করে স্প্রেড করে দেওয়া হলো। এটা যে একটা পরিকল্পিত একটা বিষয়, কারণ কোনো হিন্দু ধর্মাবলম্বী সে কোনোভাবেই ওই কি লাভটা কি, তার কি কারণে সেটা রাখতে পারে না। এইটা যে একটি ষড়যন্ত্র ছিল, এবং ষড়যন্ত্রটার বেষ্টনীটা ছিল যে একেবারেই এই কর্মকাণ্ডগুলো যদি আপনি এলাকার কর্মকাণ্ডগুলো, যে লোকগুলো উপস্থিত ছিল, যে লোকগুলো ঘটনাগুলো ঘটেছে, এইগুলো যদি আপনি মিলান তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমি তো বললেই বলবে যে বেলেমিং গেম, কিন্তু বিষয়টা তো তাই হয়। শিখর ভাই, আমি যেটা জানতে চাইছি, যখন ভোরবেলাতে সেখানে কোরআন শরীফ পাওয়া গেল, পুরোহিত দেখলেন, তিনি তো আর নিজে সরাবেন না, তিনি সরানোর জন্য আহ্বান করছেন। 999 কল করার পর ওসি সাহেব আসলেন, ওসি সাহেবের সামনে কিভাবে লাইভ করেন সেই ফয়েজ, কিভাবে মানুষকে উস্কানি দেন, তো সেটি বিএনপির কর্মী হোক, অন্য দলের কর্মী হোক, কোনো দলের না হোক, যেই হোক, তখনই কেন তাকে নিবৃত করা গেল না, তাদেরকে নিবৃত করা গেল না? তা না হলে তো ঘটনাটা একটু বাড়তো না। এইটি তো বলার চেষ্টা করছেন স্থানীয়রা এবং অন্য জায়গা থেকে সব মানুষ। তো আমার যেটা মনে হয় যে সেটা ওসি সাহেব কেন করলেন না এটা আমি বলতে পারবো না, সেও একটা পার্ট কিনা আমি তা বলতে পারবো না। এখন এটা প্রশাসন খতিয়ে দেখবে। জি, দেখবে। দাদা, এইখানে শিখর ভাইয়ের কথা আপনি শুনছিলেন, সঙ্গে দাদা আমি আরেকটা বিষয় যোগ করতে চাই। আজকে আমরা এই ঘটনা নিয়ে কথা বলছি, 2012 সালে যদি আমি রামুতে ফেরত যাই, আপনার দাদা খেয়াল থাকতে পারে, ওখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন থানার, তিনি সেই রামুর বক্তৃতা দিয়েছে, আমার গায়ে ইউনিফর্ম না থাকলে আমি ওখানে যেতাম। তো তাহলে পরে সর্ষের মধ্যেই তো ভূত, তাহলে ভূত তাড়াবে কে? সেটা তো একই ঘটনা। হ্যাঁ, ওটাও কোরআন শরীফের একটি ছবির উপরে একটি মেয়ের পা দেওয়া ছবি উত্তম বড়ুয়া নামক একজনের ফেসবুকে পাওয়া গেছে। আপনি বলেন উত্তম বড়ুয়া পোস্ট করেন, উত্তম বড়ুয়াকে কেউ ট্যাগ করেছে, এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না খুঁজে। প্রশ্ন হচ্ছে, মানুষ তো হতাশ হতে চায় না। এই দেশে তো অসাম্প্রদায়িক একটা সোসাইটির নজির আছে। 1971 হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যুদ্ধ করছে না, এখনো তাই আছে। এবং এখন তা নাই কেন আপনাকে বলি, এই দেশটা যখন 47-এ ভাগ হয় তখন মাইনরিটির সংখ্যা ছিল 29%। এখন কেন 8.9% চলে আসলো? যদি সেটা থাকতো, বাকি লোকগুলো গেল কোথায়? কেন গেল? কি কারণে গেল? আমাকে তো এখন অনেকেই বলে যে আমরা এই দেশে থাকার মতো পরিবেশ পাবো না। কারণ কি জানেন, আওয়ামী লীগ হচ্ছে তাদের কাছে এক্সপেকটেশনটা অনেক বেশি। ইট ইস এ সেকুলার পলিটিক্যাল পার্টি। তার আমলে যদি প্রতি মুহূর্তে অনিশ্চয়তা থাকতে হয়, আপনি জানেন অষ্টমীর দিন অনেকে কান্না, চোখের পানি ফেলে কান্না করছে, আমাকে পূজা করতে পারবো না। পরের দিন বিসর্জন দিয়ে ফেলেছে অনেকে ভয়ে। গ্রামে গঞ্জে যখন আপনি বাসকালের ওদিকে যান না, আজকে আমি দেখলাম ওনাদের দলের এক নেত্রী গেছেন, ওয়াসিকা খানম গেছেন ওখানে দেখতে, মানুষের চোখের পানি দেখতে বলেন ওনাকে। এই আপনার মেইন উপজেলা সদর থেকে আপ টু রিমোট পর্যন্ত কোনো মন্দির বাকি রাখে নাই ভাঙচুরের। পরশুদিনের ঘটনা। তা এখন এগুলো যখন ঘটবে, বারবার ঘটবে, তখন তো মানুষ আর আশ্বস্ত হওয়ার জায়গা পাবে না। মানুষ তো আশ্বস্ত হতে চায়, কিন্তু যখন দেখে এই যে শাল্লার ঘটনাটি দেখেন, জুমন দাস নামে একটা লোক, তারও এরকম একটা ফেসবুক, একটা খুবই দরিদ্র পরিবারের একটা ছেলে, একই ঘটনা। তাকে জামিন দেওয়া হচ্ছে না কেন জানেন? আমি প্রশাসনের কাছ থেকে শুনলাম যে বাইরে বেরোলে তার নিরাপত্তা দেওয়া যাবে না, ওই জন্য তাকে জেলে থাকা ভালো। তো এই দেশে আমি কি জেলে থাকার জন্য এই দেশে থাকবো? আপনি বলছেন যে আপনারা আশ্বস্ত হন, হতাশ হবেন না, কি জন্য? এই পরিস্থিতির জন্য আমাকে আমার নিরাপত্তা দিতে পারবো না, বাংলাদেশের নাগরিক, সো আই হ্যাভ টু বি ইন দ্য জেল, আমাকে জেলে থাকতে হবে। এখন এই ঘটনাগুলো যদি বিচার হতো, আপনি তো রামুর ঘটনা এখনো বিচার প্রক্রিয়া শুরু হয় নাই। রামুর যিনি মূল হতা তোফায়েল আহমদ নাইক্ষ্যংসরি, উনি আওয়ামী লীগের সভাপতি। কি করবেন আপনি এখন? পুলিশ যেটা আপনি বললেন, পুলিশের ওসি বলছে আমার ইউনিফর্ম না থাকলে আমি গিয়ে ভাঙতাম। আপনি কোথাকার এক উত্তম বড়ুয়া, একটা কম্পিউটার দোকানের কর্মচারী, তার ফেসবুকে কি পাওয়া গেছে? আপনি 300-400 বছরের পুরনো মন্দিরগুলো পুড়িয়ে দিলেন।
এবং সেই ইতিহাসকে আপনি ধ্বংস করে দিলেন। আপনি কিভাবে বলেন সম্প্রীতির কথা? সম্প্রীতি জিনিসটা তো এমনি এমনি আসবে না, এটা একটা দীর্ঘদিনের চর্চার বিষয়, এবং এটা ছিল এক সময়। এই বাংলায় ছিল না তা না, বঙ্গবন্ধুর বাংলাদেশে এটা ছিল, কিন্তু আমরা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কম্প্রোমাইজ করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে তাদেরকে, এখন তারা এখন ঘাড়ের উপর উঠে বসছে। দুঃখের ব্যাপারটা হচ্ছে এটাই। আপনি এবার এই যে নাসিরনগরে ব্রাহ্মণবাড়িয়ার রসরাজ দাস নামে একটা জেলে, তার একটা ফেসবুক স্ট্যাটাস, আবার ফেসবুক নিয়ে যে সমস্ত মন্দির ভাঙচুরের ঘটনা ঘটলো, মন্দির ভাঙচুরের ঘটনা ঘটলো, আপনি শুনলে এখন রোমেল আপনি নিশ্চয়ই জানেন, সেই মন্দির ভাঙচুরের প্রধান সকল আসামি আওয়ামী লীগের এবার মনোনয়ন পেয়েছে ইউপি চেয়ারম্যান হিসেবে। বাতিল করেছে ব্যাপারটা, পরবর্তীতে আওয়ামী লীগ করেছে, সেটা পত্রিকায় রিপোর্ট খাওয়ার পরে বাতিল হয়েছে, কিন্তু প্রাথমিকভাবে তো পেয়েছে তারা নমিনেশন। আকি চেয়ারম্যান তো মনোনয়ন পেয়েছে, কি করে পেল? ওনাদের সম্পর্কে জানেন না? ওনারা কারা? চার্জশিটভুক্ত আসামি যাদের বিচার চলছে আদালতে এখনো পর্যন্ত। সে আকি চেয়ারম্যান আবার মনোনয়ন পায় কি করে নাসিরনগরে? তা আপনি যাবেন কোথায়? হতাশ হবেন না কেন? না না, হতাশ উনি হবেন যে না এই বলছেন কারণে যে হতাশ হবেন না, তথ্য জানার পরে তো বাতিল না, করা হয়েছে। কিন্তু তথ্যটা মনে রাখতে হবে। আপনারা যে আকি চেয়ারম্যানটাকে চিনেন না, মনোনয়ন বোর্ডে জানেন না, যারা নামটা পাঠালো কি করে সেখানকার নেতারা? সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন আপনি ব্যবস্থা নেবেন। এখন মুশকিল হচ্ছে কি জানেন, আপনার এই যে পত্রপত্রিকা লেখালেখির পর আপনি তো একটা লোককে যখন মনোনয়ন দিচ্ছেন, নিশ্চয়ই তার ব্যাকগ্রাউন্ড দেখেছেন, কে লোকটা, কে, তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, তথ্য গোপন করে পাঠাইছে। এখন এই যারা যদি তথ্য হয় গোপন অবস্থা, করে পাঠাইছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা এখন নেওয়া হবে বলা হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যদি তথ্য গোপন করে কাজ করে ফেলা যায়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমার কথা সেটা না। আমি বিশ্বাস করি এই দেশটা বঙ্গবন্ধুর দেশ। বঙ্গবন্ধু সারা জীবন তার সংগ্রাম করেছেন অসাম্প্রদায়িকতার জন্য, এবং এই সাম্প্রদায়িকতার ভিকটিম ওনাকেও হতে হয়েছে বিভিন্ন সময়। আজ ওনার মৃত্যু দিয়ে, মানে জীবন দিয়ে সেটাকে তাকে মূল্য দিতে হয়েছে। কিন্তু আজকে যখন এত বছর পরে সে আমার পূজা মণ্ডপে আগুন জ্বলবে, শুধু পূজা মণ্ডপ না, আপনি দেখেন এখনো পর্যন্ত মানুষের মধ্যে শঙ্কা। গতকাল তো কোনো পুজো ছিল না। গতকাল আমি কেন ফেনীতে সোনার দোকানগুলো রক্ষা করতে পারলাম না? গতকাল আমি কেন ফেনীর বাজারের সমস্ত হিন্দু ব্যবসায়ী দেখে দেখে দোকানগুলো ভাঙচুর হচ্ছে, কেন আমি রক্ষা করতে পারলাম না? গতকাল তো কোনো পুজো ছিল না। তাহলে আপনি বলছেন আমি হতাশ হব না কেন? দুর্ভাগ্যের বিষয় এটা। এবারই যে শেষবার তা না। আপনি এই যে ওনাদের আমলে 2001 সালের ইলেকশনের পরে সারা বাংলাদেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে, শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে একটা কমিশন করা হয়েছিল, 3107টি মামলা চূড়ান্ত করা হয়েছে। একটি মামলার বিচার কাজ এখন পর্যন্ত শুরু হয়নি। আপনি বললেন যে হতাশ হব না কেন? আমরা বলেন তো, দেখা যাক। খোকন ভাই, আপনি এর আগেও বলছিলেন, বা আপনার কথাতে আমি যদি যুক্তিও খুঁজে পাই, যে যেহেতু আওয়ামী লীগ এখন সরকারে, আওয়ামী লীগের দায় দায়িত্ব বেশি, কিন্তু আপনারা বিএনপি সহ অন্য রাজনৈতিক দল যেহেতু সরকারে আওয়ামী লীগের ঘাড়ে সব দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজেরা একটু আপার হ্যান্ডে থাকতে চান, এই ক্ষেত্রে অন্তত পক্ষে? মোটেও না। ধরেন আমার নির্বাচন এলাকাগুলো সোনামুড়িতে গান্ধী আশ্রম, আমার নির্বাচনী এলাকায় প্রত্যেকটা নেতাকর্মীদের অ্যালার্ট করে দেওয়া আছে। শুধু হিন্দু মন্দির না, কোনো হিন্দু বাড়ির জন্য আক্রমণ না হয় তোমরা পাহারা দিবা, এবং ভয় হলে আমরা আওয়ামী লীগে নেই, আওয়ামী লীগ ঘটনা ঘটাতে পারে, এই ভয়ে কিন্তু ছিলাম আমরা। এবং এর আগে 14 সাল না 13 সালে একটা ঘটনা ঘটছিল না, বিভিন্ন জায়গাতে মন্দিরদের ভাঙছে, ঠিক আছে? সেই সময় কিন্তু আমরা পাহারা দিছি, গান্ধী আশ্রমরা সব পাহারা দিছি, কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা। আমার নির্বাচন এলাকায় 4টা সোনামুড়িতে কোনো ঘটনা ঘটে নেই। এখন আমি আসছি, দেখেন ঘটনাটা ঘটল কে? আমার কথা না। প্রথম হলো রামের ঘটনা কে? কামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি। রামুতে বিএনপিও ছিল, আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গেছে দাদা, এই ব্যাপারে অসাধারণ ঐক্য আছে। ঠিক আছে, না প্রথম শুরু করলো কিন্তু কামাল উদ্দিন আওয়ামী লীগের। নাসিরনগরে কে চেয়ারম্যান, আগে চেয়ারম্যান নাকি সে, দেখেন সেই কিন্তু নমিনেশন পাইছিল আওয়ামী লীগের। আর শোনা যাচ্ছে আমাদের, এটা আমি আই এম নট শিওর, ফয়জন আগে আওয়ামী লীগের কর্মী, কুমিল্লার ফয়জা আওয়ামী লীগ কর্মী। ঘটনা করবো আওয়ামী লীগ, আর দোষ পড়বে সাধারণ মুসলমানদের উপর। বুঝিয়ে এটা উস্কানি দিচ্ছে কেন? কি কারণে? আমাদের যে হারমোনি নষ্ট করছে কেন? তারা এই কার্ড খেলতে চায়, সবসময় খেলে তারা এই কার্ডটা, কিন্তু সেই সিচুয়েশন তো নাই বাংলাদেশে। বাংলাদেশে বললাম তো, আমরা ধরেন হিন্দু দুর্গা পূজা মুসলমানরা যায়, তাই তো পাল্টা বস্ত্র আওয়ামী লীগ থেকে আসবে। 2001 অক্টোবরে দেশ জুড়ে যা হলো, সেই সময় সুযোগ নাই, আর সুযোগ নাই। বলেন প্রত্যেক বছর আমি তো প্রত্যেক বছর যাই, শুধু এবারে গেলাম না, গেলাম না। এই মুখ পেলে ঘটনা দেখার পর গেলাম যে না, অ্যালার্ট, সবাই বলে অ্যালার্ট থাকো, যাবো না। সিচুয়েশনটা ধর এটা ঠিক রাখার জন্য। আপনার
আমরা তো যাই, তারা মুসলমানরা ঈদের সময় আসে, হিন্দুরা ঈদের সময় আসতেছে, একটা হারমোনি আছে, তো কেন ঘটনা ঘটবে? কেন প্রত্যেকবার কিন্তু পুলিশ থাকে, প্রত্যেকটা আমার এলাকাতে 45-46টা বোধ হয় বা মোর দেন দ্যাট হবে পূজা 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 হয় আমাদের 4 সোনামৃতে, প্রত্যেক জায়গাতে প্রত্যেক বছর পুলিশ ছিল, পুলিশ পাহারা ছিল। এবার কেন পুলিশ না রেখে মোবাইল পুলিশ রাখা হলো? জি, এই প্রশ্নটা আমি শিখর ভাইকে already করেছি, কিন্তু খোকন ভাই আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই। না, আপনি যে প্রশ্নগুলো আমি আমার কাছে সন্দেহ হচ্ছে, মানুষ বলে আমি জানি কত সত্য তাতে, যে আওয়ামী লীগ সামনে নির্বাচনের কার্ড হিসেবে ব্যবহার করতেছে, এবং তা বুঝাচ্ছে যা বিশ্ববাসী আমি আপনার কথাটাকে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের বিকল্প আমি আপনার কথাটাকে আমলে নিয়ে বলছি। আপনি মনে করেন যে আওয়ামী লীগ কার্ড খেলার চেষ্টা করছে, কিন্তু যখন 2001-এর অক্টোবরে এরকম হলো এবং আপনার বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে গোপালগঞ্জের রামশিলে এসে অবস্থান নিলেন আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা, তখন আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করে এসে বললেন যে কোথাও কোনো সংখ্যালঘু এখানে আসেননি, অথচ তখন গণমাধ্যমের কর্মীরা দেখালেন যে রামশিলে অনেক অনেক মানুষ, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছেন। তখন আপনারা কোন কার্ড খেলার চেষ্টা করেছেন? এই প্রশ্ন তো আওয়ামী লীগ করে আপনাদের। আমরা কি কার্ড, ক্ষমতায় চলে আসছে বিএনপি, হ্যাঁ সেই সময় হয়তো কোনো ষড়যন্ত্র ছিল, সেই সময় উন্নত ষড়যন্ত্র ছিল। তাহলে আপনারা ক্ষমতা থাকলেও ষড়যন্ত্র, ক্ষমতার বাইরে থাকলেও ষড়যন্ত্র। আমরা ক্ষমতা থাকলো হ্যাঁ বিএনপি তাই জি সংখ্যালঘু ঝামেলার জন্য, আর আমরা বিরোধী থাকলো বিএনপি তাই। ওনারা কি করেন? ওনারা ক্ষমতা থেকে ক্ষমতা ছেড়ে দিতে পারেন না? নিয়ন্ত্রণ না করতে পারলে ক্ষমতা বসে থাকেন কেন? আবার ভোট ছাড়া। জি, বুঝতে পেরেছি খোকন ভাই। আপনাকে আবার শোনেন, আবার একটা প্রতারণা, ষড়যন্ত্র, নির্বাচন করে ষড়যন্ত্র, এটা ফসল আমি মনে করি সূত্রপাত বানানো শুরু করছি। জি, অনেক ধন্যবাদ। দেখেন, এই আমি আসলে বেলেমিং গেমে যেতে চাচ্ছিলাম না। আমরা চাই এই ঘটনাটা সুষ্ঠু বিচার হোক এবং এটাই যেন শেষ ঘটনা হয়, এরপরে যেন আর এরকম কোনো ঘটনার অবতারণা না হয়। এখন খোকন ভাইয়ের কথার মধ্যে দিয়ে আমি কিছু জবাব দিতে চাই। সেটা হচ্ছে কি, এই দেশে সাম্প্রদায়িকতার এই বিষটা ঢুকিয়েছে কিন্তু বিএনপি। বিএনপি কাদের প্রতিনিধিত্ব করে? যারা স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা করেছে এবং যারা তাদের থিমটাই ছিল যে পাকিস্তানের সাথে ভাগ হয়ে আসলে আমরা পাকিস্তানের প্রবঞ্চনের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমাদের বিরুদ্ধে নির্যাতন করার বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, আমরা সকল কমিউনিটি মিলে যুদ্ধ করেছি। তখন যারা এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের প্রতিনিধিত্ব করে। তারা বিভিন্ন সময় সাম্প্রদায়িক এই উস্কানি করে ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা করেছে। আপনি যদি দেখেন যে আওয়ামী লীগকে ভোট দিলে এ দেশ ভারত হয়ে যাবে, আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে উলুধ্বনি শোনা যাবে, আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদ মন্দির হয়ে যাবে, এই যে কথাগুলো তারা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে, এটা তো তারা করেছে, করে আজকে 20 বাষ্পটা এখানে নিয়ে গেছে। এখন সবকিছু আন্দোলনে ব্যর্থ, সবকিছুতে ব্যর্থ হয়ে এখন আবার সেই পুরানো কার্ড খেলা শুরু করছে, যেটা পাকিস্তান আমলে ছিল, ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। কার্ড বিএনপি খেলুক, বিএনপির মিত্ররা খেলুক, যেই খেলুক, সরকারের তো দায়িত্ব সেই কার্ড খেলা বন্ধ করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। এই দায়িত্ব অস্বীকার করছি না। জি, অবশ্যই এই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। এবং আমি যেটা বলতে চাই যে এটাই যেন শেষ ঘটনা হয়। আমিও স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন, আমি মনে করি যে সরকারের এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, সে যেই হোক, মুখ চিনার দরকার নেই। ঘটনার সাথে যারা সম্পৃক্ত, এটা অবশ্যই আমাদের তদন্তের মধ্য দিয়ে উঠে আসবে, সে যেই হোক, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব, তারপরে যা হয় হবে। সরকারের সেই জায়গাটা আসা দরকার। এবং এই সমলদা যেটা বলার চেষ্টা করেছেন, 2001 সালের নির্বাচনের পরে যে মামলাগুলো হয়েছিল, সেই মামলাগুলো এখন আমাদের কার্যক্রম শুরু করে তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া দরকার, আমাদের স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে দরকার, এগুলো শেষ করা দরকার। এখন সময়ের প্রয়োজন এটা, কারণ আমাদের এই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প সরিয়ে এদেশের আমাদের নাগরিকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, দেশের অস্তিত্ব সংকটের মুখে চলে যাচ্ছে। সময় 20 বছর চলে গেছে। সুতরাং এটা আমাদের জন্য একটা বড় বিষয়। এই কারণেই আমি যেটা মনে করি যে আমাদের প্রশাসনের এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন, দুঃখ প্রকাশ, এর সাথে সাথে আমাদের এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে এদেরকে বিচারের আওতায় এনে বিচার করা দরকার এবং এদের মুখোশ উন্মোচন করা দরকার। জি, অনেক ধন্যবাদ দাদা। আপনার শিখর ভাই বারবারই বলছেন যে ওই জায়গাটাতেই বলি, সমাজের মধ্যে সাম্প্রদায়িক শক্তি এত প্রকট হয়ে গেছে, এটা উদাহরণ তো আমরা মাত্র কদিন আগে দেখলাম। এই যে যখন মোদির বাংলাদেশ সফরকে করে, তাদের লক্ষ্যটা কি ছিল? ব্রাহ্মণবাড়িয়াতে তো আর মোদি যাননি, সেখানে সাংস্কৃতিক একাডেমি, সেখানে আলাউদ্দিন শিক্ষায়তন, সেখানে শিল্পকলা একাডেমি, সেখানে আওয়ামী লীগ অফিস, সেখানে ভূমি অফিস, পৌরসভা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, রেল স্টেশন। আপনি মহেশখালীতে আওয়ামী লীগের নাম চিহ্ন পর্যন্ত মুছে রাখেন। এখন এই বিষয়, এই সাম্প্রদায়িকতার জায়গাগুলো
অ্যাড্রেস করার জন্য কোনো কর্মসূচি তো নাই। আজকে বরং দাদা আমরা তাদের সাথে কেমনে আরো শ্যামলদা, আপনার একটু আরেকটা মজার ব্যাপার যে এই যে মোদি কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটলো, একটা বিএনপির লোকের বাড়ি হামলা হয়েছে না হয়নি। আবার পাশাপাশি আজকে সরকার অ্যাডভোকেট বলেছেন, রানা দাশগুপ্ত সরকার চট্টগ্রামে হয়নি, বলেছেন, কিন্তু- দাদা রানা দাশগুপ্ত আমরা তো চট্টগ্রামে বলছি বলেছেন যে আওয়ামী লীগ আওয়ামী নেতাদের লীগের মধ্যে বাড়ি, মারা খন্দকার হয়েছে তো আওয়ামী মোশতাক লীগ ঢুকে নেতাদের। গেছে। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত আজকে চট্টগ্রামে বলেছেন যে খন্দকার মোশতাক ঢুকে গেছে আওয়ামী লীগের মধ্যে এবং মানুষজন আপনি আস্থা পায় না। আপনি আপনি এই যে তাদের পরামর্শ নিয়ে পাঠ্য বই থেকে হুমায়ুন আজাদের কবিতা বাদ দেবেন, রবীন্দ্রনাথের কবিতা বাদ দেবেন, শরৎচন্দ্রের মহেশ গল্প বাদ দেবেন, যে বই তোমায় অন্ধ করে সে বই তুমি পড়ো, এটা কি কোরআনকে মিন করা হয়েছে? আপনি এইভাবে বাদ দিবেন, তাদের সাথে কম্প্রোমাইজ করবেন, সুতরাং তারা মাথা ছাড়া দিবে। এবং তাদের বড় চ্যালেঞ্জ কিন্তু আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ আজকে হয়তো বুঝতে পারছে না, বঙ্গবন্ধুর জায়গা থেকে যদি আমরা সরে আসি তাহলে কিন্তু আর এই আওয়ামী লীগের সেই মূল চরিত্রটা তার থাক না। আওয়ামী লীগ একটি সেকুলার পলিটিক্যাল পার্টি। এটার পলিটিক্যাল ফিলোসফিটা কি? ইট ইজ এ সেন্ট্রাল লেফট পলিটিক্যাল পার্টি, একটু মধ্যপন্থী দল, কিছুটা বাম দিকে ঝুঁকে আছে। কিন্তু সেই চরিত্রটি যদি পরিবর্তন হয়ে যায় তখন আওয়ামী লীগকে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। আজ এই মহেশকালের মতো ঘটনা ঘটবে, ব্রাহ্মণের মতো ঘটনা ঘটবে, এবং আজকে যে এই যে সংখ্যালঘুর ঘটনা, এই ব্লেমটা তো এই যে দলের উপরে আসবে। সরকারকে আন্তর্জাতিকভাবে দেশীয় সব জায়গায় এই বিষয়গুলো ফেস করতে হবে। দুর্ভাগ্যের বিষয়, সেই জিনিসটির যদি উদ্যোগ না নেই, সমাজ থেকে যদি সাম্প্রদায়িকতা দূর করার উদ্যোগ না নেই, তাহলে তো হবে না। এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় দরকার একটা আইনের শাসন। এই যে বিচারগুলো হচ্ছে না, শালনার বিচার হচ্ছে না, আপনার রামুর বিচার হচ্ছে না, নাসিরনগরের বিচার হবে না, আপনি এরপরে নতুন নতুন ঘটনা। আপনি কি মনে করেন প্রথম দিনের পর, অষ্টমীর পরে রোমেল 200টা মন্দির ভাঙচুর হয়েছে? কি করে হলো এটা? আমি যখন শুধু কুমিল্লায় যদি বিষয়টা সীমাবদ্ধ থাকতো তাহলে একটা কথা, অষ্টমীর দিনের পরে আরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় 200টি মন্দির ভাঙচুর হয়েছে। তাহলে আপনি কি করে আপনি আশা করবেন? আপনি বলেন এই 200 মন্দির ভাঙচুরে তদন্ত হবে, যেখানে এখনো 2001-এর বিচারই শুরু করতে পারলাম না। জি দাদা, সুতরাং মানুষ কেন আশা করবে যে তারপর দাদা আশাবাদী অপরাধীদের হতে বিচার চাই হবে? আমরা। তারপর দাদা আশাবাদী হতে চাই এবং না, আশাবাদী মানুষ তো আশাবাদী হতে হয়, আশাবাদী হওয়াটাই হচ্ছে মানুষের লক্ষণ। কিন্তু সব আশাবাদ কিন্তু সফল পরিণতি না হলে তখন মানুষের মধ্যে হতাশার জন্ম হবে, এবং যে কারণে 29% থেকে 8.9% নেমে আসছে। তারপরে দাদা যেটি আমি শিরোনাম করেছিলাম, পরাজিত হোক অন্ধকারের শক্তি, সেটি হবে সেই আশা করছি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।